এমন একটা সময়ের কথা ভাবুন তো, যখন প্রকৃতি তার সব নিয়মকানুন ভেঙে ফেলেছিল। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা আমাদের ইতিহাসেরই এক ভয়ঙ্কর সত্যি। আর আজ সেই ইতিহাসই ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত হয়ে ফিরে আসছে। চলুন একটু পিছিয়ে যাই 1877 সালে। তখন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। রাস্তাঘাট, গ্রাম সব কিছু যেন লাশের স্তূপে পরিণত হয়েছে। ভাবা যায়, শুধু ওই একটা দুর্ভিক্ষেই ব্রিটিশ ভারতে প্রায় 2 কোটি মানুষের জীবন চলে গিয়েছিল। এই দুর্ভিক্ষটা ভারতকে আক্ষরিক অর্থেই একেবারে নিঃস্ব করে দিয়েছিল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই বিপর্যয়টা শুধু ভারতেই থেমে থাকেনি। ঠিক একই বছরে চীনেও এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুরু হয়, আর সেখানে প্রায় 2 থেকে 3 কোটি মানুষ মারা যায়। এমনকি হাজার হাজার মাইল দূরে ব্রাজিলেও দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে প্রায় 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। মিশর, মরক্কো, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, গোটা বিশ্বজুড়ে মানুষ শুধু খাবারের অভাবে কাতরাতে কাতরাতে মারা যাচ্ছিল। প্রশ্নটা হলো, 1877 সালে এমন কি হয়েছিল? এর পেছনে কিন্তু কোনো ভূমিকম্প, যুদ্ধ বা মহামারী ছিল না। আসল কারণটা ছিল এক প্রাকৃতিক ঘটনা, যার শুরুটা হয়েছিল বহু দূরে, প্রশান্ত মহাসাগরে। ওই ঘটনাটাকেই বলা হয় সুপার এল নিনো। আর আজ প্রায় 140 বছর পর আবহাওয়াবিদরা বলছেন যে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাটা 2026 সালে আবার ফিরে আসতে চলেছে। ইউরোপের সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য আবহাওয়া কেন্দ্র ECMWF এর লেটেস্ট মডেল যা বলছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। তাদের মতে গত 140 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো আসতে চলেছে। এর প্রভাব এতটাই বেশি হতে পারে যে কিছু বিশেষজ্ঞ একে মেগা এল নিনো বলতে শুরু করেছেন। তোর এর ভয়াবহতা সম্পর্কে তো একটা ধারণা পাওয়া গেল। চলুন এবার এর পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। এই এল নিনো জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, প্রশান্ত মহাসাগরের একটা বিশাল অংশে যেখানে জলটা সাধারণত ঠান্ডা থাকে, সেখানে হঠাৎ করে জল অস্বাভাবিক গরম হয়ে যায়। আর যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার জল একসাথে গরম হয়, তখন সেখান থেকে এত তাপ বেরোয় যে গোটা পৃথিবীর বাতাস, বৃষ্টি মানে পুরো আবহাওয়াটাই ওলটপালট হয়ে যায়। আচ্ছা, সাধারণত কি হয়? প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একটা হাওয়া বয়, যেটাকে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বলে। এই হাওয়াটা আমেরিকা থেকে এশিয়া আর অস্ট্রেলিয়ার দিকে যায়। এর ফলে সমুদ্রের ওপরের গরম জলটা অস্ট্রেলিয়ার দিকে জমা হয়, আর দক্ষিণ আমেরিকার দিকে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল ওপরে উঠে আসে। তাই অস্ট্রেলিয়ার দিকে তখন খুব বৃষ্টি হয়। কিন্তু এল নিনোর সময় এই বাণিজ্য বালুটা একদম দুর্বল হয়ে পড়ে, ফলে গরম জলটা আর অস্ট্রেলিয়ার দিকে যেতে পারে না, আর দক্ষিণ আমেরিকার দিকেও ঠান্ডা জল ওপরে উঠতে পারে না। এর ফল কি হয়? বৃষ্টির পুরো সিস্টেমটাই উল্টে যায়। অস্ট্রেলিয়া আর এশিয়ায় খরা দেখা দেয়, আর অন্যদিকে আমেরিকা শুরু হয় বন্যা। সাধারণ একটা এল নিনোই ভারতের জন্য বেশ খারাপ খবর, কিন্তু 2026 সালের এল নিনো একটা পারফেক্ট স্টর্ম, মানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চলেছে। চলুন দেখি কেন এটা এতটা বিপজ্জনক। এর পেছনে মূলত 3টে কারণ আছে। প্রথমত, এর তীব্রতা হবে অনেক বেশি। দ্বিতীয়ত, এর সময়টা খুব বিপজ্জনক। আর তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীটা আগে থেকেই অনেক বেশি গরম হয়ে আছে। এখানেই আসল ভয়ের কারণটা লুকিয়ে আছে। দেখুন, ক্লাইমেট চেঞ্জের আগে যখন এল নিনো আসতো, তখন পৃথিবীর গড় তাপমাত্রা হয়তো 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ত। কিন্তু আজ আমাদের গ্রহের স্বাভাবিক তাপমাত্রায় তো আগে থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন এল নিনো এসে এর সাথে আরও 1.5 ডিগ্রি যোগ করবে, মানে মোট বৃদ্ধি হবে প্রায় 2.9 ডিগ্রি সেলসিয়াস। এমনটা মানব ইতিহাসে আগে কখনো হয়নি। ব্যাপারটা সহজে বুঝতে গেলে এভাবে ভাবা যেতে পারে। ধরুন, একটা ঘরের তাপমাত্রা আগে থেকেই 40 ডিগ্রি, আর তার মধ্যে কেউ এসে একটা হিটারও জ্বালিয়ে দিল। বুঝতেই পারছেন অবস্থাটা কি হবে। জলবায়ু পরিবর্তন আর সুপার এল নিনোর এই মিশ্রণটা ঠিক এতটাই মারাত্মক। এবার আসা যাক সরাসরি ভারতের কথায়। 2026 সালের এই সুপার এল নিনোর ফলে ভারতের ওপর ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে? ভারতের ওপর এর প্রভাবটা মূলত 4টে দিক থেকে আসবে। 1, মৌসুমি বায়ুর ঘাটতি,
2 কৃষি খাতে বড়সড় সংকট, 3 ভয়ঙ্কর তাপ প্রবাহ, আর 4 এই সব কিছুর ফলে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ। চলুন এক এক করে দেখা যাক। প্রথমত, মৌসুমি বায়ু। পূর্বাভাস বলছে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কমে গিয়ে মাত্র 92% হতে পারে। এখন শুনতে হয়তো খুব বেশি কম মনে হচ্ছে না, তাই না? কিন্তু ভারতের প্রায় 51% চাষাবাদ পুরোপুরি এই মৌসুমি বৃষ্টির ওপরই নির্ভর করে। তাই এইটুকু কম বৃষ্টিও কিন্তু বিরাট বড় প্রভাব ফেলবে। আর এই কম বৃষ্টির সরাসরি প্রভাব পড়বে আমাদের কৃষিখাতে, যা হলো দ্বিতীয় সংকট। ফসল উৎপাদন কমলে শুধু যে খাদ্যের অভাব হবে তাই না, দেশের অর্থনীতির ওপরেও প্রচণ্ড চাপ বাড়বে, যেটা চতুর্থ সংকট। আর তৃতীয় যে সংকট, সেই ভয়াবহ তাপপ্রবাহ আমাদের কল্পনারও বাইরে। সবচেয়ে দুঃখের বিষয় হলো গরমে মৃত্যুর আসল সংখ্যাটা প্রায়ই আড়ালে থেকে যায়। ডেথ সার্টিফিকেটে লেখা হয় কার্ডিয়াক অ্যারেস্ট বা অর্গান ফেলিওর, কিন্তু এর পেছনের মূল কারণ যে তীব্র গরম, সেটা আর বলা হয় না। সরকারি পরিসংখ্যান আর আসল সংখ্যার পার্থক্যটা একবার দেখুন। যেখানে সরকারি হিসাবে বলা হচ্ছে 20 বছরে 20,000-এর কিছু বেশি মানুষ মারা গেছেন, সেখানে একটা বিশদ বিশ্লেষণ বলছে যে ভারতে প্রতি বছর গরমে প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীতে গরমে যতজন মারা যান তার প্রতি 5 জনের মধ্যে একজন ভারতীয়। তাহলে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আমাদের কি কিছুই করার নেই? এমন কোনো সমাধান কি আছে যা সত্যিই কাজ করতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকরী উপায় হলো গাছ। গবেষণা বলছে একটা বড় গাছ আশেপাশের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে। তাই নতুন গাছ লাগানো যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হলো পুরনো বড় গাছগুলোকে বাঁচিয়ে রাখা। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে শরীরকে সতেজ রাখা, ওয়ারেস ব্যবহার করা, আর যারা রোদে কাজ করেন তাদের একটু জল বা ছায়ার ব্যবস্থা করে দেওয়া, এই ছোট ছোট পদক্ষেপগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যদি বড় পরিসরে ভাবি, তাহলে আমাদের বিদ্যুতের জন্য গ্রিডের ওপর নির্ভরতা কমাতে হবে। ভারতে এখনও প্রায় 70% বিদ্যুৎ কয়লা পুড়িয়ে তৈরি হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে আমরা কিন্তু এই নির্ভরতা অনেকটাই কমাতে পারি। কারণ মনে রাখতে হবে যে এল নিনো আসছে, এটাই কিন্তু শেষ নয়। এটা প্রতি কয়েক বছর পরপরই ফিরে আসবে, আর প্রত্যেকবার এক নতুন আরও গরম পৃথিবীর ওপর আঘাত হানবে। 2026 সালে যে শিশুরা জন্মাবে, তাদের কাছে গ্রীষ্মকাল মানেই হয়তো হবে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারা বড় হয়ে আমাদের সম্পর্কে কী ভাববে, সেই প্রশ্নটা আজ নিজেদের করা খুব জরুরি।